এই হলো সেই নদী যার তীরে অতীতে গড়ে উঠেছে এক অলৌকিক আশ্চর্যজনক ঘটনা, যে ঘটনা আজ থেকে 1000 বছর আগে হলেও এখনও রয়ে গেছে ইতিহাসের সাক্ষী হয়ে। অলৌকিকভাবে গড়ে ওঠা সেই বিস্ময়কর গা জাপটে ওঠা এক আকর্ষণীয় কাহিনীরে ভরপুর ইতিহাস, যে কাহিনীর সূত্র ধরে চলে এলাম আজ পূর্ব বর্ধমান জেলার সেই গঙ্গা নদীর তীরে। এই হলো সেই গঙ্গা নদী, আর এই গঙ্গা নদীর তীর ধরেই আমরা খুঁজে যাব সেই অলৌকিক বিস্ময়কর ইতিহাস সমৃদ্ধ এক কাহিনীর খোঁজে। অজস্র জল বয়ে যাচ্ছে নদী দিয়ে, আর এটা হলো একটি ব্রিজ, আর এটাকে বলে ফারাক্কা ব্রিজ। আপনারা অনেকেই ফারাক্কা ব্রিজের নাম শুনেছেন। আজ আপনাদেরকে আমি সেই ফারাক্কা ব্রিজের কিছু দৃশ্য দেখাচ্ছি। ওইটা হচ্ছে সেই ফারাক্কা ব্রিজ, আর এই ফারাক্কা ব্রিজ নিয়ে অনেক ইতিহাস রয়েছে, অনেক গুঞ্জন রয়েছে। তো আমি বর্ষাকালে চলে এসেছি পশ্চিমবঙ্গে, আর এই পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত জায়গা আপনাদেরকে এক্সপ্লোর করব আজকের এই ভিডিওতে। তাই ফারাক্কা ব্রিজ থেকে শুরু করছি, চলুন তাহলে আরম্ভ করা যাক। স্বামী বিবেকানন্দ যেখান থেকে সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন, অর্থাৎ যেখান থেকে সাধক নিয়েছিলেন, সেখানে যাচ্ছি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে। অনেক ইতিহাস রয়েছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো আমি রয়েছি সবজুল, আপনারা দেখছেন এই মুহূর্তে আমার ইউটিউব এবং ফেসবুক পেজ এ সোলজার ব্লগ। সো আমি আজকে চলে যাচ্ছি আপনাদেরকে সঙ্গে নিয়ে পশ্চিম বর্ধমান জেলার একটি বিখ্যাত এবং কি হিস্টোরিক্যাল প্লেস, যার নাম রয়েছে পাতালগঙ্গা। আর এই পাতালগঙ্গা দেখার জন্য অজস্র লোক প্রতিদিন এখানে ভিড় জমায়, আর আমরাও সেরকম ভিড় জমাতে চলে এলাম এই পাতালগঙ্গার উদ্দেশ্যে। সো তাহলে দেখতে থাকুন এই হিস্টোরিক্যাল প্লেসের সুন্দর মুহূর্তগুলো। তো আপনাদেরকে দেখাবো গঙ্গা নদী থেকে কিভাবে পাতালগঙ্গার আবির্ভাব হয়েছিল এবং কেনই বা হয়েছিল, সেটা সম্পূর্ণ হিস্টোরি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন ভাগে চলে যাই। তো এসে গেছি আমরা এখানে, আর এই দিক দিয়ে যেতে হবে, মূলত এই দিক দিয়ে আমরা যাবো। তবে এসে আমরা এখানে একটু দাঁড়ালাম, অনেকটা রোদ হতেছে, অনেকটা গরম। আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই টোটোওয়ালা কাকা, যার টোটোতে আমরা চলে এসেছি, সেই নিয়ে যাচ্ছে আমাদেরকে সেখানে। তো আমরা যেতে যেতে এখানকার কিছু কাহিনী জেনে নিই, চলুন। স্বামী বিবেকানন্দ এখানে দীক্ষিত হয়েছিলেন, এখানে সন্ন্যাস নিয়েছিলেন। যাই হোক, সে নিয়ে পরে কোনো দিন একটি ভিডিও বানানো হবে, বা যদি আপনারা চান সেটা নিয়ে একটি আলাদা ভিডিও আপনাদেরকে দেব। যাই হোক, আজকে আমরা চলে এসেছি পাতালগঙ্গার উদ্দেশ্যে। এই দেখতে পাচ্ছেন, এটা হলো একটি আশ্রম, আর এই আশ্রমটিকে কেন্দ্র করে এই বিশাল এক কাহিনী গড়ে উঠেছে। এই সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন আপনারা, বিবেকানন্দ ও তার গুরুজি শ্রী রামকৃষ্ণ সারদা পাঠ মন্দির। যাই হোক, চলুন আমরা তাহলে আমাদের আজকের কাহিনীটি শুরু করে দেই। পাতালগঙ্গা একটি ঐতিহাসিক স্থান, এবং এর সাথে বেশ কিছু পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে। মহাভারতে ভীষ্ম যখন মারা যাচ্ছিল, তখন অর্জুন একটি তীর মেরে ভূগর্ভস্থ থেকে জল বের করে আনছিল, আর সেটাকেই পাতালগঙ্গা বলে। এবং কি এই পাতালগঙ্গার সঙ্গে এই পাতালগঙ্গার সেরকম কোনো মিল নেই, শুধু আপনাদেরকে বলার উদ্দেশ্যে, মানে বোঝানোর উদ্দেশ্যে এটা বলে রাখলাম। এই নদীটিকে খুবই পবিত্র মনে করা হয়, পাতালগঙ্গাকে একটি পবিত্র নদী মনে করা হয়, এবং এখানে স্নান করা উপকারী বলে ধরা হয়। ভগবান দাস বাবাজির সমাধিস্থল হলো এই পাতালগঙ্গার কাছেই, আর সেটাকে পরবর্তীতে আশ্রম হিসেবে বানানো হয়েছে। ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত বর্ধমান জেলার মন্দির নগরী কালনা। প্রাচীন অম্বিকা দেবীর মন্দিরের জন্য এই জায়গাটির নাম অম্বিকা কালনা নামকরণ করা রয়েছে। ব্রহ্মবাড়ি 1870 সালে ব্রহ্মবাড়িতে রামকৃষ্ণের লোক পান ভগবান দাস। এই ব্রহ্মবাড়ির মূল আকর্ষণ হলো পাতালগঙ্গা। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ভগবান দাসের আরাধ্য দেবতা ছিলেন রাধা গোবিন্দ। কালনা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ভাগীরথী নদীর জলে প্রতিদিন স্নান করে ইষ্ট দেবতা রাধাকৃষ্ণের পুজো করতেন। সময়ের সাথে সাথে ভগবান দাস বৃদ্ধ এবং কমজোর হওয়ার ফলে আর স্নান করতে যাওয়ার সক্ষম ছিলেন না। তাই বাবাজির মনে অনেক দুঃখ নিয়ে ভাবা চিন্তা পড়েছিল। একদিন পুজো করার সময় তার আরাধ্য দেবতাকে মনের সব কষ্ট বললেন। ঠিক ভাবা মতোই কাজ। স্বপ্নে রাধাকৃষ্ণ এসে বললেন, তোর আর ভাবা চিন্তার প্রয়োজন নেই, কারণ
আমি সেই তোর স্নান করা নদী ভাগীরথীকে তোর কাছে এনে দেব। ঠিক তারপরেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। হঠাৎ ভগবান দাস লক্ষ্য করেন তার আশ্রমের পাশে মাটি ভেদ করে জলধারা উঠে এসেছে। এই জল ভাগীরথীর জলের মতোই সেম। অনেকক্ষণ লক্ষ্য করার পর দেখেন এই হলো ভাগীরথী বা গঙ্গা নদীর এক সুড়ঙ্গ। আনন্দে ভগবান দাস আত্মহারা হয়ে ওঠে, স্নান করে তার ইষ্ট দেবতার পুজো করে। পরবর্তীকালে বর্ধমানের রাজাদের উদ্যোগে এই জলধারাটি খুঁড়ে একটি কুয়া বানানো হয় এবং আশ্রমটি বানানো হয়। আজও গঙ্গার পানির সাথে জোয়ার বাটা খেলে প্রতিদিন এই আশ্রমের পাতালগঙ্গা। এই বিজ্ঞানের যুগে এমন আচরিত দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করে হাজার হাজার পর্যটক ভক্তবৃন্দ। তো এই ছিল আজকের মেন কাহিনী। তো জায়গাটি বিশাল একটি আকর্ষণীয় জায়গা, এখানে ভক্তদেরকে এবং কি পর্যটককে আকর্ষণ করে। আপনারা যদি কোনো দিন পূর্ব বর্ধমান জেলায় আসেন তাহলে এই কালনার রাজবাড়ি অর্থাৎ মন্দিরনগরীতে এসে ঘুরে যাবেন। এখানে অনেক সুন্দর জায়গা রয়েছে দেখার জন্য। চলে যাব আজকে আমরা আসাম, আর আসামের উদ্দেশ্যে আজকে চলে যাব। আর অলরেডি আমরা রেল স্টেশনে এসে বসে পড়েছি। রেল আসার জন্য ট্রেনটির অপেক্ষায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বা বসে রয়েছি। আমার বন্ধু বান্ধবরাও আমার সঙ্গে রয়েছে। তো যা হোক, যদি ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন। কমেন্টে আপনারা জানাবেন আপনাদের কী ধরনের ব্লগ লাগে, কী ধরনের ভিডিও চাই। আমি সেই ধরনের চেষ্টা করবো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো তথ্য যদি ভুল হয়ে থাকে, নিচে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কি কমেন্ট বক্সে আমাকে সেটা শুধরিয়ে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ। চ্যানেলে নতুন হলে চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে বন্ধু হয়ে পাশে থাকুন। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।